দেশের ১২টা বাজবে কেন? এই প্রশ্নটি আজকে একটি বক্তব্য দিয়েছেন। আমি তার বক্তব্য উল্লেখ করতে চাই। আজকে আমি উল্লেখ করতে চাই যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা দুজনেই পরস্পর মুখোমুখি একটি বক্তব্য দিয়েছেন। একজন আরেকজনকে দোষারোপ করছেন। আমি তাদের দুজনের বক্তব্যই একটি উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন। এসব পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা সেটি ভেবে দেখার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী এটি ভেবে দেখার আহ্বান জানিয়েছেন যে আসলে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অপচেষ্টা সৃষ্টি করছে কিনা, চেষ্টা করছে কিনা। জামায়াত আমিরের বক্তব্য একটু উল্লেখ করতে চাই আমি। দেশের ১২টা বাজবে আর আমরা আঙুল চুষবো, এটা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির জানান, সবকিছু দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন। সেই বিপ্লবের জন্য আমি দেশবাসীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, পাপের পরিণতি পেতে কিছুটা সময় লাগে, কিন্তু একসময় সেই পাপই পচে গিয়ে ঝরে পড়ে। এখন সেই পাপে পতন ধরেছে। সরকার যদি তা বুঝতে পারে তাহলে ভালো, না বুঝতে পারলে তাদের পতন কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। স্যার, আপনি দুজনের বক্তব্যই শুনেছেন। আজকে আমরা একটি দিন পার করছি যে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পেরিয়ে গেছে। ঠিক এই বর্ষপূর্তির প্রাক্কালে আমরা গত দুদিন ধরেই দেখছি যে ছাত্র সংগঠনগুলোর মধ্যেও একটা উত্তেজনা বিরাজ করছে। দেশের বিভিন্ন জায়গায় সেটি ছড়িয়ে পড়েছে। এক ধরনের বলতে পারেন যে মুখোমুখি, আজকেও বরিশালে সংঘাতে জড়িয়েছে। স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে যে দেশের ১২টা বাজার কথা কেন বলা হচ্ছে? দেখেন, দেশের ১২টা বাজার কথা বলা হয় কেননা সরকার এখন যে ক্ষমতায় রয়েছে, এই যে কয়েক মাস হয়ে গেল, তার যথেষ্ট উপলব্ধি হওয়ার কথা প্রধানমন্ত্রীর তার নিজের যে ব্যক্তিগত সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, সেটাকে তিনি কার্যকরভাবে এমনভাবে প্রয়োগ করা উচিত ছিল, যেটা এখনও করছেন না। যে দুর্নীতি, তার আশেপাশে দুর্নীতি ও ক্ষমতার অপপ্রয়োগ যারা করে, তাদেরকে সারা জাতি স্পষ্ট ইঙ্গিত দিয়ে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিরোধী দলের নেতা কি বলছে তার চেয়েও ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে আমাদের যে বিরোধী দলে যে ছাত্র নেতারা রয়েছে, যাদের একটা কোয়ালিশন জয়েন করেছে এই গভর্নমেন্টের সাথে, স্পষ্টভাবে তুলে ধরেছে যে এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছু ব্যক্তি যাদের চরিত্র সংশোধন করা অসম্ভব, এবং এইসব ব্যক্তি, তাদের কোনো ভূমিকাই ছিল না এই জুলাই আন্দোলনে, অথচ তারা এখন সম্পূর্ণভাবে এই জুলাই আন্দোলনের ধারণায় যারা যারা ইনভলভড, তাদের এমনভাবে অপমান করছে এবং এমনভাবে এই দেশের দুর্নীতির ধারণাকে প্রশ্রয় দিচ্ছে। কাদের কথা বলছেন স্যার? আমি এখন নাম ধরে বলবো না, কিন্তু এটা তো আমরা সবাই জানি যে এই যে তারেক প্রধানমন্ত্রী, তার আশেপাশে একেবারে কাছে সব সময় লেগে থাকে, অথচ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এমন লোক যে এই জুলাই যে চেতনা ছিল, যে এই সংস্কারের যে ধারণা, এখানে একেবারেই পুরাপুরি এই সংস্কারের ধারণাকে স্যাবোটাজ করছে, এবং এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্কার কমিটিতে। এমন ব্যক্তিদের বসানো হয়েছে যারা একদম কন্ট্রোভার্সিয়াল, একদম তাদের জনগ্রহণযোগ্যতা নাই, এবং হাতে গোনা জাস্ট কয়েকজনকে আইডেন্টিফাই করা যায়। আমার মনে হয় এটা খুবই সুস্পষ্ট আমি কাদের কথা বলছি, কেননা এরা বিএনপির ইমেজকে ধূলিসাৎ করছে। এদের যেখানে বিএনপিতে ত্যাগী নেতা ছিল, যারা দীর্ঘ সময় এই 16 বছরে প্রচুর মূল্য দিয়েছে, তাদের বেশ কিছু নেতাকে এখনও কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি, গ্রহণযোগ্য করা হয়নি। এটা একেবারেই এই বিএনপির ঊর্ধ্বতম প্রধানমন্ত্রীর আশেপাশের যে কয়েকজন রয়েছে, এদের জীবনের এরা এমন একটা পর্যায়ে চলে আসছে
যারা একেবারে এক্সপোজড, এবং এরা এক্সপোজড হবে আগামীতে। এই যে এস আলমের যে বিশাল দুর্নীতি, শত শত কোটি টাকা লুট করেছে, সেই এস আলমকে কারা রিহ্যাবিলিট করতে চেষ্টা করছে? কারা এস আলমের এই সম্পদকে ব্যবহার করে বিএনপির ইমেজকে ধ্বংস করছে? এই এস আলমকে যেখানে তাকে কারারুদ্ধ করে তার সমস্ত সম্পদ ইয়ে করা উচিত, জব্দ করা উচিত, সেটা না করে এখন দেখা যাচ্ছে যে এই লোককে ব্যাংকগুলায় নাকি আবার রিহ্যাবিলিটেড করার প্রক্রিয়া চলছে। ভাগ্যিস বিরোধী দল এগুলো এক্সপোজ করে দিয়েছে। আমি তো মনে করি এখন দেশের সবচেয়ে উৎকৃষ্ট শক্তি হচ্ছে আমাদের যে এই যারা এখন ছাত্র নেতৃত্ব, যারা প্রচুর সাহস নিয়ে কথা বলছে, জামাতের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে তুলতে হয়েছে যাতে তারা একটা প্ল্যাটফর্ম পায় সংসদে কথা বলার, এবং কথা তারা বলছে, এমনভাবে বলছে যে এই নতুন প্রজন্মের ভবিষ্যতে তারা যে একটা রাজনীতি দেখতে চায়, জুলাই বিপ্লবের ফলে যে রাজনীতি আসার কথা, যে রাজনীতি এখনও গড়ে ওঠেনি, সেটা যেন গড়ে ওঠে তার পক্ষে কথা বলছে। আমার মনে হয় প্রধানমন্ত্রী এগুলোর থেকে বের হয়ে আসবে শিগগিরই। তিনি ক্যাবিনেট রিশাফল করবে, সেখানে আমরা জানি না কে রিশাফলড হবে, তবে জাতি যেটা চায়, যেটা বিএনপির আমার মনে হয় সিংহভাগ সদস্যরা যেটা আশা করে, তারা মনে করে যে জুলাই বিপ্লবকে সম্পূর্ণ শ্রদ্ধার চোখে দেখে জুলাই বিপ্লবের স্পিরিট অ্যান্ড লেটার সেটাকে ফলো করতে হবে। এবং এখানে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা কখনো প্রধানমন্ত্রীর শুভকাঙ্ক্ষী হতে পারে না। তারা এই যে চেষ্টা করেছিল ভারতের, আজকে যদি এই প্রধানমন্ত্রী যদি এত স্ট্রং অবস্থান না নিত, এই ভারতীয় যে নীতি, যে এই যে শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে রাখছে, এবং যেটা অ্যাটর্নি জেনারেল বলেছে যে সাথে সাথেই ঢাকায় আসলে এই অবৈধ প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা হবে, এবং যেখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে ভারত, সরাসরি তার কূটনীতিতে আমরা দেখতে পাচ্ছি আজকের এই জুলাই বিপ্লবকে ভারত রিজেক্ট করে। এবং আমার এটাই একটা, প্রধানমন্ত্রীকে আমি ভূয়সী প্রশংসা করি যে ভারতের রিজেকশনকে একেবারে তিনি ছিন্ন ভিন্ন করে ভারতকে কোনো প্রশ্রয় দেয়নি। এখন আমাদের যে অবস্থান, এটা নৈতিকতার অবস্থান। আমরা এখন ক্লিয়ারলি এই পরিস্থিতিতে দাঁড়িয়েছি যে এই সরকার, অ্যাটর্নি জেনারেল যেটা বলেছে সুস্পষ্ট, যে যদি ওই শেখ হাসিনা আসে, she will be placed in a condemned cell, she will be tried for the murder, and exactly যেটা করার সেটা সারা জাতি সেটাই চায়, ওই একটা মাফিয়া দল ছাড়া। ওই মাফিয়া দল তো কোনো রাজনৈতিক দল না। আমাদের সরকারের এই তথ্যমন্ত্রী নিজেই বলেছে যে এটা একটা মাফিয়া, একে রাজনৈতিক দল বলা যায় না। এই অবস্থান নেওয়াটা খুবই জরুরি ছিল, খুবই প্রয়োজনীয় ছিল। তবে আমার মনে হয়, আমি যেটা আগে প্রথমেই বললাম, বিএনপির ভিতরে যারা এখন এই যে দেশের যে জুলাই সনদকে নিয়ে যারা রাজনীতি করতে চাচ্ছে, যারা জুলাই সনদকে একটা বিএনপির জন্য বার্গেনিং নিয়ে করছে, তারা কিন্তু ফ্যাসিজমের দিকেই বিএনপিকে ঠেলে দিতে চায়। তারা কিন্তু এমন কিছু সংশোধন শব্দটা তারা বাধ্য হয়ে চাপের মুখে বাদ দিয়ে এখন বলছে সংস্কার। কিন্তু সংস্কার করতে হলে একেবারে সমতার ভিত্তিতে যারা বিরোধী দলে রয়েছে তাদের অংশগ্রহণ অপরিহার্য। এখানে এমন কিছু অপরচুনিস্ট ভিতরে ঢুকেছে যাদের ক্লিন রেকর্ড নেই, যাদের যে রাজনীতি, যাদের ধারাবাহিক এই উত্তরাধিকার সূত্রে রাজনীতি, সেখানে ব্যাপক দুর্নীতির ছাপ রয়েছে। তারা কেন বসবে এই সংস্কারের কমিটিতে? তারা কেন থাকবে? কেন এস আলমের যে মেইন প্যাট্রন, সে এই সংস্কারের ধারণাকে করবে? সমস্ত জাতি ঘৃণা ভরে তাকে রিজেক্ট করছে, অথচ সে ছাড়তে চায় না। তো আমি বলবো যে অপোজিশন লিডার যে কথাগুলো বলেছে সেটা কিন্তু কনস্ট্রাকটিভ, এবং প্রধানমন্ত্রীর উচিত হবে আমি আজকে খুবই আনন্দিত হয়েছি যে আমাদের সম্মানিত
চিফ কেয়ারটেকার গভর্নমেন্ট, তিনি প্রধানমন্ত্রীর পাশে স্থান পেয়েছিলেন। আজকের এই যে আমরা গণভবনকে যে জাদুঘরে পরিণত করা হয়েছে, এবং তিনি একজন বড় আর্কিটেক্ট, এবং প্রধানমন্ত্রী যে তাকে পাশে বসিয়েছে, তাকে যে যোগ্য সম্মান দিয়েছে, এটা প্রধানমন্ত্রীর আত্মা, তার যে বিবেক, সেটা আমি বুঝতে পারি যে তার বিবেক ঠিক জায়গায় রয়েছে, এবং তার বিবেকের প্রতিফলন এমনভাবে আগামীতে ঘটবে যারা দুষ্ট তাদেরকে যেন পরিহার করতে পারে।